15 দিন 14 দিন পার্লামেন্ট চলাতে যে পাগলটা হয়ে গেছে, পাশ করে দিতে হবে ত্রুটি বিচ্যুতি থাকলেও এরকম কোনো কথা কিন্তু কোথাও নাই। কিছু অভিযোগ আমরা শুনতে পেলাম আতিকুর রহমানের কাছ থেকে, বিএনপিও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ দলে পরিণত হতে যাচ্ছে কিনা। কারণ আমরা দেখেছি আজকে নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের পথে প্রধান বাধা বিএনপি, আওয়ামী লীগের মতো তারা হতে চায়। রাজনৈতিক বক্তব্য তো এটি কিনা, নাকি আসলেই বাস্তবিক এই কথা? কারণ এর আগে আমরা কিছুদিন আগে দেখলাম যে একজন জামায়াতের নারী কর্মীকে ফেসবুকে স্ট্যাটাসের কারণে আটক করা হয়েছে, তারপর গুম খুন অধ্যাদেশ বাতিল, এখন সংস্কারের পথে বিএনপি বাধা। অর্থাৎ ক্ষমতা পাবার পর বিএনপিও কি ফ্যাসিবাদ হয়ে দল হয়ে উঠছে কিনা? আচ্ছা, আমি বাইরের একটা কথা নিয়ে শুরু করছি যে ক্ষমতা ভোগ করছেন অথচ আপনি করতেছেন না, মানে সবাই যেটা ওনাদের সবাই যেটা বলতেছে সেটা শুনতেছেন না। আমরা ক্ষমতাসীন দল ভোগ করছি, আপনারা জীবনের প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রধান বিরোধী দল হিসেবে প্রথম আপনারা গেছেন। আমরা ক্ষমতাসীন দল হিসেবেও গেছি, বিরোধী দল হিসেবেও আমরা গেছি। আবার 35 সিটের বিএনপি আমরা 2008 সালে পাতানো নির্বাচনে হয়েছি। তো এগুলো তো বাস্তবতা বা ঐতিহাসিক ব্যাপার, সত্য। এগুলো নিয়ে ক্ষমতার ভোগ করে ওনারা যে 15 দিন 14 দিন পার্লামেন্ট চলাতে যে পাগলটা হয়ে গেছে, এনাদের এই পাগলামিটা এবং পাগল হওয়াটাও ধীরে ধীরে একবার সাংবিধানিকভাবে বাড়িটা খাবে, খেয়ে দেখবেন এদের তখন আস্তে আস্তে কি বলে এরা দেখেন। কারণ এনাদের তো কথার পরিবর্তন করতে এনাদের কোনো সমস্যা নাই, এবং সাথে সাথে এরা স্ট্যান্ড চেঞ্জ করে ফেলে। যেমন গুমের কথাটা বললেন, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত অর্ডিন্যান্স নির্বাচিত সদস্যদেরকে পার্লামেন্টে একবারে পাশ করে দিতে হবে ত্রুটি বিচ্যুতি থাকলেও এরকম কোনো কথা কিন্তু কোথাও নাই। এখন আমি অর্ডিন্যান্স পাশ করলাম না, কিন্তু আমি তো বিল আকারে উপস্থাপিত হওয়ার পরে সার্বজনীন আলোচনার ভিত্তিতে এটা পাশ বিল আকারে আসলে তখন সেটা আলোচনা করেই আমরা আইনে রূপান্তরিত করতে পারবো। গুমের ব্যাপারটা হচ্ছে কি, গুমটা শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ না, শুধুমাত্র পুলিশ বাহিনীর দ্বারা সীমাবদ্ধ না, যুবলীগ ছাত্রলীগের দ্বারা সীমাবদ্ধ না। সালাউদ্দিনকে পাওয়া গেল ইন্ডিয়া থেকে, তারপরে ইলিয়াস আলী এখনো নিখোঁজ, চৌধুরী আলম এখনো নিখোঁজ, এবং এইটাতে ডিজিডিএফআই এর বিচার পর্যন্ত এর ভিতরে ঢুকলো। দেখেন এই যে গুম খুনের সাথে আর্মিরা যে ঢুকলো, আর্মিদের বিচারও কিন্তু বর্তমান প্রক্রিয়াধীন অবস্থায়। তাহলে এই সংবিধানের সংশোধন এবং অর্ডিন্যান্সের যদি ইচ্ছা কিন্তু তবে দাড়ি কমা সেমিকোলন এর ভিতরে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকির অনেক বিষয়বস্তু কিন্তু থাকতে পারে। তো সেগুলো বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ না করে শুধুমাত্র স্ট্যান্ডবাজি করার জন্য এই মানলো না চলো যাই, আন্দোলন করি, অনশন করি, জীবন দিই, রক্ত দিই, এই যে বিষয়গুলা, এগুলো একবারে তো প্রথম দিন থেকে আমি শুনতেছি জামাত ইসলামের মুখে একই কথা, চর্বিতে চর্বণ, যেখানে এগুলোর কোনো ভিত্তি নাই। বিএনপি দেখেন গুমের বিষয়টা বিল আকারে এটা উপস্থাপিত পার্লামেন্টে যেদিন হবে, সেদিন জামাত ইসলামের এই ভাইকে আমি বলবো যে আজকে এখানে বসে জাতির সামনে যে বক্তব্য আপনি দিলেন এবং আপনার দল দিল, এগুলো তখন উত্তরটা কি দিবেন? আপনি দেখেন এই যে ভদ্রমহিলার কথা আপনি বললেন, এই ভদ্রমহিলা, আমি তো অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগ কি স্বৈরাচার আওয়ামী লীগ হিসেবে ডান দিকে ছিল, এখন বাম দিকে জামাত ইসলাম আওয়ামী লীগের উপর দিয়ে স্বৈরাচার। তার কারণ ওই ভদ্রমহিলা যে ফেসবুকে যেগুলো দিয়েছে, পরবর্তী পর্যায়ে সে কিন্তু পাবলিকলি স্বীকার করেছে যে আমি দিয়েছি, অত বেশি ভেবে দিইনি, অত গুরুত্ব সহকারে দিইনি। তিনি নিজের দলের সমালোচনাও করেছিলেন তার সেই লেখায়, প্রত্যেকটা জিনিস কিন্তু সে স্বীকার করেছে। দেখেন গঠনমূলক সমালোচনা তেল নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে, এগুলো নিয়ে সমস্যাটা না, কিন্তু আপনি যখন ব্যক্তিগতভাবে কাউকে নর্তকী বলবেন একটা মেয়ে হয়ে, ব্যক্তিগতভাবে ছেলে মেয়ে বাবাকে আর একটা অশোভন কথা বলবেন, এগুলো কিন্তু তখন পার্সোনালি অ্যাটাক করার অধিকার তথ্য প্রযুক্তি আইনি বলেন আর রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে কিন্তু পড়ে না। আমি অবাক হয়ে গেলাম যে মৌলানা রফিকুল ইসলাম সাহেব উল্লাপাড়ার যিনি নির্বাচিত হয়েছেন, উনি একবারে চিৎকার দিয়ে বক্তৃতা দিয়ে বলছে জামিন তো দিতেই হবে এবং এই 4টার ভিতরে মানে অফিস আওয়ারের ভিতরে মামলা প্রত্যাহার করতে হবে। এখন মামলা একটা ক্রিমিনাল অফেন্স যখন হয়, বেলেবল সেকশন হলে জামিন হবে, তারপরে এখন মামলা প্রত্যাহারের ব্যাপারটা দেখেন, নন বেলেবল সেকশন হলেও হালকা ধারার হলে হয়ে যায় জামিন, কিন্তু মামলা প্রত্যাহার, এই যে একবারে আঙুল তুলে যে 4টা অফিস আওয়ারের ভিতরে মামলা প্রত্যাহার, এটা তো শেখ হাসিনার যে চরম স্বৈরাচার, এই পার্লামেন্টের বিরোধী দলের যে আচরণ,
তার কারণ একটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে যদি দেখে মানে যে এইটার সাথে জড়িত না, অর্থাৎ জামায়াতের সেই কর্মীকে বিএনপির বা রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে উঠিয়ে নিয়ে যাওয়া স্বৈরাচারের কারণ ছিল না, ছিল জামাত যেভাবে করে তাদেরকে বলেছে 4টার মধ্যে ছেড়ে দিতে হবে, সেটা আপনারা মনে করছেন স্বৈরাচারী কায়দা না। আমি যদি আমার ফেসবুক থেকে যদি এরকম কিছু আসে জি, এবং যেটা হ্যাক ছাড়া আমি যদি সরাসরি জড়িত হই, তা আমার ব্যাপার, আমি ধরেন মুখে এক কথা যেটা পাবলিকলি বললাম সেটা তো বললাম, কিন্তু আমি ফেসবুকে যখন লিখিত দিব এটা কিন্তু এভিডেন্স। যেমন ওনাদের জামাতের আমির মুখে অনেক কিছু বলে, আপনি দেখেছিলেন সেই লেখাটা, আপনি দেখেছিলেন? আমি অনেক টকশোতে সেই জায়গাটা পুরোপুরি দেখা হয়েছে, দেখছি আমি অনেক টকশো। সেখানে কিন্তু তিনি নিজের দলের সম্পর্কেও অভিযোগ করেছিলেন, নিজের দল নিয়েও কথা লিখেছিলেন, নিজের দল নিয়ে জামাতেরও অনেক দুর্বলতা রয়েছে, জামাত এই বিষয় নিয়ে কথা বলছে। নিজের দল নিয়ে কথা বললে সেটা তার দলীয় আভ্যন্তরীণ বিষয়, এটা তো আপনার বিষয় নাকি আমার বিষয়? একজন নাগরিক হিসেবে সে তাহলে সরকার দলের মানে আলাপ আলোচনা করতে পারে বাবা না? ছেলে যদি সিনেমা দেখতে যায় এটা নিয়ে মন্তব্য করা ওনার কি দায় আছে কোনো? একটা মেম্বার অফ পার্লামেন্টকে নর্তকী বলা, এটা কি নারী হিসেবে উনি কলঙ্কিত হয় না? ওনার মুখটা অশোভন হয় না? ওনার মুখটা অপবিত্র হয় না? এবং রাজনীতি সম্পর্কে যে কুৎসিত একটা চিন্তা চেতনার বহিঃপ্রকাশ উনি ঘটালেন, এইরকম হেজাব পরে, এইরকম একবার আলেম ওলেমাদের মতো ড্রেস আপ গেট আপ সবকিছু, একটু শুনি কথাটা তো অনেক আমরা একটু